এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু কোড নম্বর 11-তে ঘটলো, যেটি 2016 রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত, যেটি 32,000 নিয়োগ সংক্রান্ত খুবই ভাইটাল। আপনারা জানেন যে কোড নম্বর 11-তে ঠিক পৌনে 4টের সময় আজ শুনানি হচ্ছিল। সেখানে শুনানি করাচ্ছিলেন অ্যাডভোকেট আলী হাসান আলমগীর স্যার। ওখানে জাস্ট একটি মন্তব্য করেছেন, যেটা চারিদিকে ভাইরাল হয়েছে, চারিদিকে ছড়িয়ে পড়েছে। তো এই মন্তব্যের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি যে 32,000 চাকরি বাতিল নাও হতে পারে। এই মন্তব্যটা খুবই কিন্তু আমাদের ভাবাচ্ছে। কেন বলছি বিস্তারিত বলবো। এবং আমরা পেয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হাসান স্যারকে, উনি বিস্তারিত বলবেন বিষয়টি। তার আগে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, যে জজ যে কথাটি বলেছেন, আর সাপোজ উই টার্মিনেটেড দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ 32,000, এই কথাটা কেন উঠে এসেছে? কারণ এটি এই 32,000 বা 42,000 মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো উনি সাপোজ কথাটির মধ্য দিয়ে এক প্রকার কিছু একটা তো বোঝাতে চাইছেন। তো এখানে ওনার মাথায় এখন ঘুরছেন না যে উনি 32,000 হোল প্যানেল বাতিল করবেন বা 32,000 চাকরি বাতিল করবেন, সেটা কিন্তু ওনার মাথায় এখন ঘুরছেন না। সেই জন্য আমরা বুঝতে পারছি উনি সাপোজ কথাটি ইউজ করেছেন। সাপোজ উই টার্মিনেটেড দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ 32,000। তো সেই দিক থেকে তাকিয়ে অনেকটা কিন্তু আশার আলো বলা যেতে পারে। তো স্যার শুনানি করাচ্ছিলেন। স্যার কিন্তু এই বিষয়টিতে বিস্তারিত বলতে পারবেন যে কোর্টের ভিতরে জাস্টিসের মোটিভ কি ছিলেন, সেটাও স্যার বলবেন, আর কেন বলেছেন কথাটি সেটাও স্যার তুলে ধরবেন। মানে জাস্টিসের কি মোটিভ তো পাওয়া যায় শুনানি চলাকালীন, যেটা অ্যাডভোকেটরা বুঝতে পারেন, সেটা বিস্তারিত বলবেন, যে কি হয়েছে আর কেন কথাটি বলেছেন। চলুন আমরা শুনতে থাকি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, স্যার, বলছিলাম স্যার, বলুন। কোর্ট নাম্বার 11-তে একটা মামলা চলছিল ঠিক পৌনে 4টে নাগাদ। ওখানে জাস্টিস তপব্রত চক্রবর্তী বললেন আপনি শুনানি করাচ্ছিলেন, মানে ও 32,000 মামলা হ্যাঁ, ওই সংক্রান্ত। উই সাপোজ উই টার্মিনেটেড 32,000 অ্যাপয়েন্টমেন্ট। বিষয়টা কি বলুন তো? মানে অনেক, মানে অনেকে চিন্তা করছে এই বিষয়টা। এটা একটু যদি বলেন। এটা বিষয়টা বলতে আজকে তো মামলাটার এমনি শুনানি হলো না, কালকে হ্যাঁ, আবার হবে। হ্যাঁ, ওটা হচ্ছে যে এই ক্যান্ডিডেট গুলো মানে 14-16 ডিএলএড এরা প্রথম হ্যাঁ, কথা। হ্যাঁ, 14-16 ডিএলএড এর ক্যান্ডিডেটদের তো ট্রেনিং কোর্স কমপ্লিট হওয়ার কথা ছিল 2016 সালের জুন মাসের 30 তারিখের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সেটা পর্ষদের উদাসীনতার কারণেই পর্ষদ সময় সেটা শেষ করতে পারেনি। সেই কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ওরা পেয়েছে 2017 সালের আগস্ট মাসে, অর্থাৎ হ্যাঁ, 14 মাস পরে। হ্যাঁ, এবার এর ফলে কি হয়েছে যে 16 রিক্রুটমেন্ট যেটা হয়েছিল, এরা টেট কোয়ালিফাই করার পর 16 হ্যাঁ, রিক্রুটমেন্টে হ্যাঁ, হ্যাঁ, পার্টিসিপেট করে, এবং যেহেতু তখনও পর্যন্ত কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা পায়নি, এদের পার্টিসিপেশনটা হচ্ছে মানে বাধ্য হয় লিখতে এরা আনট্রেন্ড হিসেবে। হ্যাঁ, কিন্তু এখন যেটা ব্যাপার, তারপরে কি হলো, 2017 সালে পর্ষদ একটা নোটিফিকেশন দিয়েছিল নভেম্বর মাসের 2 তারিখে। হ্যাঁ, সেখানে যারা 14-16 রিমেনিং ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ দেওয়ার পরেও প্যানেলে আসতে পারেনি, তাদেরকে পর্ষদ আবার ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস নিয়ে পর্ষদের অফিসে ডাকে। হ্যাঁ, হ্যাঁ, সেই ডাকার পরে পর্ষদ তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয় ট্রেন্ড হিসেবে 2018 সালের জানুয়ারি হ্যাঁ, থেকে। হ্যাঁ, হ্যাঁ, মানে আমরা মেরিটের ভিত্তিতে চাকরিটা পেলাম 2017 সালের ফেব্রুয়ারিতে, আমরা জয়েন করলাম, কিন্তু হ্যাঁ, আমাদের স্ট্যাটাস হয়ে গেল আনট্রেন্ড পর্ষদের হ্যাঁ, হ্যাঁ, গাফিলতিতে। আচ্ছা। পর্ষদ আবার যাদেরকে ডেকে চাকরি দিচ্ছে তাদেরকে ট্রেন্ড হিসেবেই প্রথম ট্রেন থেকে হিসাবে চাকরি দিচ্ছে, তারাও গণ্য করবে। 14-16রই। হ্যাঁ, এবার আমরা বলতে চাইছি যে 14-16 আমরাও, আবার 14-16 ওরাও, হ্যাঁ, তাহলে আমাদেরকে ট্রেন্ড হিসেবে ধরা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু ওদেরকে ট্রেন্ড হিসেবে ধরা হচ্ছে কেন? এবার এইটার পিছনের কারণটা হচ্ছে এই যে আপনারা জানেন 2022-এর হ্যাঁ, নভেম্বর মাসে 28 তারিখে পর্ষদ যে ব্রেকআপ স্কোরটা দিয়েছে, হ্যাঁ, সেখানে কোন ক্যান্ডিডেট যারা এমপ্যানেল ক্যান্ডিডেট তাদের স্কোরের ডিটেলস দিয়েছে। হ্যাঁ, সেইখানে দেখা যাচ্ছে আমাদের ট্রেনিং এর স্কোরটা ধরছে না, অথচ আমাদের পরে যারা চাকরিটা পেলো ওই 14-16 ব্যাচেরই ছেলে, তাদের ট্রেনিং এর স্কোরটা ধরা আছে। এবার আমাদের আশঙ্কা তো এই জায়গাতে যে আমাদের ট্রেনিংটা ধরছে না, মানে আমাদেরকে আনট্রেন্ডের খাতায় ফেলে দেওয়া হচ্ছে। তার মানে প্রিয়াঙ্কা তাহলে লস্করের মামলায় যদি হ্যাঁ, 32,000 তাহলে বাতিল হয়। আমরা তো তার মানে ওই 32,000-এর মধ্যে কাউন্টেড হচ্ছি, সেটা আমরা হব কেন? সেটাই আমাদের বক্তব্য। কিন্তু আমরা কারণ এ ক্যাটাগরি 14-16 পাচ্ছি। ক্যান্ডিডেট যদি ওই নোটিফিকেশনেরও ওদেরকে ডেকে চাকরি দিচ্ছে, যখন তাদেরকে প্রথম থেকে ট্রেন্ড হচ্ছে, আমাদেরকে ধরছে না কেন? এবার এটাতে সিঙ্গেল বেঞ্চ
নির্দেশ দিয়েছিল যে তোমার তোমার রেকর্ডকে তুমি কারেকশন করো। ওরা রেকর্ড কারেকশন করবে না বলছে। মজার কথা হলো 28/11/2022 যখন ওরা নোটিফিকেশন দিয়েছিল হ্যাঁ। ব্রেকআপ স্কোরের, তার পরের দিনই কিন্তু আর একটা নোটিফিকেশন দিয়ে বলেছিল আমরা কিছু ভুল করেছি, আমরা কারেকশন করবো। সুতরাং কারেকশনের প্রভিশনটা ওরা তখন থেকেই খুলে রেখেছে, হ্যাঁ। কিন্তু কারেকশনটা আজ অব্দি করলো না কিছু। এবার যার ফলে আমরা ভয় পাচ্ছি এরকম যদি এখন যে আজকে জজ সাহেব বললেন যে আমি যদি 32,000 চাকরি বাতিলের নির্দেশটাকে আপডেট করি, বহাল রাখি, তাহলে তোমার চাকরি তো থাকছে না। আমি বললাম যে হ্যাঁ এটাই আমার আশঙ্কা যে আমার চাকরিটা তাহলে থাকছে না, আমি ট্রেন্ড, আমি ক্যাটাগরি পাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আমার স্ট্যাটাসটা যেটা ওদের রেকর্ডে যেটা এখনো আনট্রেন্ড দেখাচ্ছে সেটা তো কারেকশন হওয়ার দরকার। এটা তো একটা খুব সহজ জিনিস, এটাকে কেন পর্ষদ জটিল করতে চাইছে যে আমি কারেকশন করতে পারবো না? কেন পারবে না? পর্ষদই তো রেকর্ডের স্টেক হোল্ডার, তোর পর্ষদই হচ্ছে এই সমস্ত কিছুর মূলে। রিক্রুটমেন্টে তো পর্ষদ করেছে, ডিপিএসসি তে না হয় আমার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে, কিন্তু রাইট। ইন্টারভিউ প্রসেস সবকিছু পর্ষদ দ্বারা কন্ডাক্ট হয়েছে। তাহলে আমাকে কেন তাহলে আমাকে যদি আনট্রেন্ড দেখাচ্ছে, তার পরের গুলোকে কি করে ট্রেন্ড দেখাচ্ছে ও? রাইট রাইট রাইট। তারাও তো ফর্ম ফিল আপ আনট্রেন্ড হিসেবেই করেছিল বলে অ্যাপয়েন্টমেন্ট পায়নি, পরে ডেকে চাকরি দিয়েছে 2018 জানুয়ারিতে। তো তাদের ক্ষেত্রে ওরা ট্রেন্ড দেখাচ্ছে, আমাদেরকে আনট্রেন্ড দেখাচ্ছে। হ্যাঁ। আমাদের ক্ষেত্রে ওদের যুক্তি হচ্ছে যে তোমরা ফর্ম ফিল আপে আনট্রেন্ড লিখেছো, লিখতে বাধ্য হয়েছি। তার উত্তর হচ্ছে এই যে যেহেতু তুমি কোর্সটা টাইমে কমপ্লিট করতে পারোনি। কিন্তু আমাদের কথা হচ্ছে যাদেরকে তুমি সেকেন্ড টাইম ভেরিফিকেশনে ডেকে 2018-তে চাকরি দিলে, তারাও তো ফর্ম ফিল আপে নিশ্চয়ই আনট্রেন্ড লিখেছিল, অবশ্যই, নাহলে তো তারা প্রথমেই অবশ্যই। 2017-তেই চাকরি পেয়ে যেত। অবশ্যই। তাহলে তাদের বেলায় তুমি যখন ব্রেকআপ স্কোর দিচ্ছ, তাদের ক্ষেত্রে ট্রেনিং এর মার্কসটাকে যোগ করছো, আমাদের ক্ষেত্রে কেন করছো না? রাইট রাইট। এইটাই আমাদের কেস। এবার কিন্তু একটা বিষয় এখানে যে ওই সাপোজ এই যে বিষয়টা মানে জজের মোটিভ কি দেখলেন? কারণ আমি যে জায়গাটা ধরতে চাইছি যে 32,000 যে বাতিল একটা ভীষণ শুনানি কিন্তু প্রতিদিন মানে সপ্তাহে একবার দুবার করে হচ্ছে, সেখানে সবাই চিন্তিত বা সবাই পাখির চোখ তাকিয়ে আছে। তো এখন এই 32,000-এর বাতিল একটা আশঙ্কা, এই যে একটা লাইন কথা খুব ভাবাচ্ছে, এই যে সাপোজ টার্মিনেটেড অফ অ্যাপয়েন্টমেন্ট অফ 32,000, তো আপনি কি মোটিভ দেখলেন? এটাকে কিভাবে বলতে চাইছেন এটা জজ? এটা প্রথম কথা হচ্ছে এটা কোনো ফাইনাল কথা নয়। জজ সাহেব বললেন এটা, কেন বললেন? আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে আমি মামলাকারী হিসেবে আমার আশঙ্কার কথাটা জজ সাহেব তুলে ধরলেন, যে তার মানে যদি আমি 32,000-এর চাকরি বাতিলের অর্ডারটাকে বহাল রাখি, তাহলে তোমার চাকরিটা থাকছে না। মানে এক্স্যাক্টলি Right. যে পয়েন্টের জন্য আমি হাইকোর্টে এসছিলাম এবং সিঙ্গেল বেঞ্চে জিতেছি, সেই জায়গাটাই উনি দেখাতে চাইলেন যে এটাই কি তোমার আশঙ্কার জায়গা, মানে ঘুরিয়ে ওটাই বলতে চাইছেন। আমি ওটাই বললাম যে হ্যাঁ এটাই আমার আশঙ্কার জায়গা, যে আপনি যদি 32,000-এর চাকরি বাতিলের অর্ডারটাকে বহাল রাখেন, তাহলে তো আমি ওই বন্যার জলে ভেসে যাবো। সেটাই। এইটার আগে এই রেকর্ডটার কারেকশন করা দরকার, সেই জন্যই আমি কোর্টে এসেছি, সেটাই আমরা বলতে চাইছি। কিন্তু একটা এর মানেটা এমনটা নয় কিন্তু যে কোর্ট 32,000 বাতিলের কথা ভাবছে, এরকম ভাবতে না মানে করাই ঠিক হবে। পজিটিভ মানে লাগতে পারে যে সাপোজ যদি বাতিল করি, মানে যদি বাতিল আমি করি, মানে যদি আমি বাতিল করি, ভালো সেটাই একটা বলছি। দিক বলা যেতে পারে। একদমই তাই, মানে জাস্ট আমরা একদমই। ধরতে পারি এটা। হ্যাঁ, এটা কোর্ট একটা ভাবছে যে এটা কতটা গুরুতর ব্যাপার, কারণ আমি পর্ষদের সব দিক দিয়ে পর্ষদের ভুল, আমাদেরকে কোনো মতেই জাস্টিফাই করাতে পারবে না পর্ষদ যে আমরা কোনো ভুল করেছি Right, এখানটাতে। right, ঠিক। তারপরেও আমার চাকরিটা বিপদের মুখে দাঁড়িয়ে আছে। এই একটা লাইনই সেইটাই। মানে সবাই চিন্তিত, এই একটা লাইন। হ্যাঁ, চিন্তিত ঠিক, কিন্তু চিন্তার কোনো কারণ এইখান থেকেই ফলাফল নিয়ে চিন্তিত না হওয়াটাই ঠিক হবে। কারণ জজ সাহেব এটা জাস্ট একটা বুঝতে পারলেন যে ব্যাপারটার গুরুত্ব কতটা, এই মামলাটার গুরুত্ব কতটা, এটাই বুঝতে ওই পারলেন, লাইনে সেইটাই প্রতিফলিত আমাদেরকে হচ্ছে। বললেন। একদমই তাই। তাছাড়া 32,000-এর মামলা 32,000-এর মতো করেই নিষ্পত্তি হবে, যেটা উনি শুনছেন সেটা ওনার মতো করেই ওনারা বেঞ্চ যেভাবে ঠিক মনে করবে সেভাবে শুনবে। এখান থেকে তার রিপারকেশনটা কি সেইটাই আমরা আশঙ্কা করছিলাম, সেইটাই তুলে ধরেছি কোর্টের কাছে। আর কোর্টও সেইভাবেই সেই লাইনেই ওটা ব্যাখ্যা করেছে। ঠিক স্যার। বাকিটা কালকে বোঝা যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।